আজ সকালে ঘুম থেকে উঠে দেখি নিখিলেশ খবরের কাগজ হাতে তাতে মনোনিবেশ করেছে। আমি হাত মুখ ধুয়ে তার কাছে এসে বসলাম। সে তখনও মনে হয় আমার উপস্থিতি টের পায়নি। কোনো একটা বিশেষ খবর তার মনকে বিচলিত করে চলেছে। আমি এবার তাকে বললাম, এই নিখিলেশ, কি হয়েছে বলো তো? কি পড়ে চলেছ তখন থেকে? নিখিলেশ এবার খবরের কাগজ থেকে মাথাটা সরিয়ে বলল, আর্য সেনের নাম শুনেছ? আমি একটু ভেবে বললাম, আর্য সেন? তুমি কি সেই কাপড় ব্যবসায়ী আর্য সেনের কথা বলছো? গতবার যার তুমি একটা ঠাকুরের সোনার মুকুট উদ্ধার করে দিয়েছিলে, তাই তো? তুমি ঠিকই ধরেছ। হঠাৎ করে তার নাম করছো কেন? কিছু কি হয়েছে? উনি গতকাল খুন হয়েছেন। কি কি করে হলো? খবরের কাগজে লেখা আছে যে উনি রোজকার মতো অফিসে যেতেন, তবে সেই দিন নাকি তার শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিল। দুপুরের দিকে তিনি নাকি কিছু না খেয়েই ঘুমোতে যান। সেই মুহূর্তে ওনাকে কেউ বা কারা এসে গুলি করে খুন করে। খুবই মর্মান্তিক। এমন সময় দরজার ওপাশে কারোর এক করাঘাত আমাদের সজাগ করে দিল। ওই দেখো, আমাদের নতুন কেসের মক্কেল উপস্থিত। আর আমি যদি ভুল না করি, সেটা আমাদের আলোচনার বিষয়েরই কেউ হবে। আমি কিছু না বলে দরজাটা খুলে দেখলাম একজন বছর 30-এর ভদ্রলোক। লোকটার মুখে এক অজানা চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ঘরে প্রবেশ করে সোফাতে একটা জায়গা দখল করে জিজ্ঞাসা করল, নিখিলেশ বাবু, আপনাকে এই মুহূর্তে খুবই দরকার আমাদের। আরে নীলমাধব বাবু যে, আসুন আসুন, বসুন বসুন। আমার মনে পড়ল ইনিই তো আর্য সেনের ভাই নীলমাধব সেন, যাকে কিছু বছর আগে আমি তাদের বাড়িতে দেখেছিলাম। আপনি আমাকে এখনো মনে রেখেছেন শুনে খুশি হলাম। আপনারা নিশ্চয়ই ঘটনাটার বিষয়ে শুনেছেন। শুনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। নিখিলেশ বাবু, আপনাকে দাদার খুনিকে যে করেই হোক ধরতেই হবে। সে না হয় হবে, তার আগে আপনি বলুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। নীলমাধববাবু বলতে শুরু করলেন, তাহলে সমস্ত ঘটনা শুরু থেকেই বলা ভালো। শুনুন নিখিলেশ বাবু, আমাদের টেক্সটাইলের ব্যবসা যে কত পুরনো এবং ঐতিহ্যময় তা আপনি জানেন। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের চারিদিকে আমাদের নাম আর সুখ্যাতি রয়েছে। ব্যবসার জন্য আমাদের শত্রুরও অভাব নেই, তবে সেটা যে কোনো খুনের পর্যায়ে পৌঁছবে তা নয়। সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা পর্যন্তই সীমিত। আমাকে প্রায়ই হিসাব নিকাশ দেখার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো। দাদা সেরকম বাইরে যেত না, ওই দায়িত্বটা আমি নিজের কাঁধেই তুলে নিয়েছি। দাদা অফিসের কাজটা করত। কিছু বছর হলো বাজারে নতুন এক কোম্পানির আবির্ভাব হয়েছে। কোম্পানিটির নাম তিওয়ারি অ্যান্ড সন্স। তো এই কোম্পানির মালিকের নাম সুদর্শন তিওয়ারি। বললে বিশ্বাস করবেন না, ভদ্রলোক কলকাতায় টেক্সটাইলের একটা বিরাট ফ্যাক্টরি খুলতেই উনি বেশ পরিচিতি লাভ করেন। দূর দূর গ্রাম থেকে আসা গরিব লোকেদের কাজ দিতে থাকেন, বরং আমাদের থেকে অনেক বেশি টাকা দিয়ে কাজ দিতে লাগেন, যার জন্যে আমাদের শ্রমিকরাও তাদের কোম্পানিতে গিয়ে কাজ করতে শুরু করে। এইসবের জন্য গত 1 মাস ধরে আমাদের কোম্পানির যে কি ক্ষতি হয়েছে তা আপনাকে আর কি বলবো নিখিলেশ বাবু। এবার ঘটলো আসল ঘটনাটা। একদিন দাদাকে সুদর্শন বাবু বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন, তার নাকি জন্মদিন। দাদা ব্যবসায় তাকে পছন্দ না করলেও তিনি এই ঝামেলাটাকে বেশি বাড়াতে চাইছিলেন না। সেজন্য তিনি তার জন্মদিনের অনুষ্ঠানে যান। আমারও যাওয়ার কথা ছিল, তবে সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার আর যাওয়া হয় না। আমার বদলে যায় দাদার সহকর্মী কৌশিক। অনুষ্ঠান থেকে দাদার ফেরার কথা ছিল রাত 10টা নাগাদ, তবে দাদা ফেরে রাত 2টোর সময়। আপনি বললে বিশ্বাস করবেন না, যে দাদার কোনোদিন চায় নেশা ছিল না, সেই দাদা রীতিমতো নেশা করে বাড়ি ফেরে। দাদার এই কাজ দেখে বাড়ির সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। পরদিন আমি দাদাকে গতকালের ঘটনার ব্যাপারে জানতে চাইলে দাদা আমায় ব্যাপারটা এড়িয়ে যায়। তারপর থেকে দাদার শরীরটা হঠাৎ করে খারাপ হতে শুরু করে।
সেই সময় দাদা অফিস খুবই কম যেত। বাড়িতে বসে আনমনে কি সব ভাবতে থাকতো। বাড়ির সবাই এমনকি বৌদিও যদি কি হয়েছে জানতে চাইতো, উনি কিছুই বলতেন না। তো গতকাল আমি গেছিলাম কলকাতার ফ্যাক্টরিতে হিসেব নিকাশ নিতে। যখন আমি বেরোই, দাদা তখনও ঘুম থেকে ওঠেনি। আসলে দাদা প্রত্যেকদিন দেরি করেই ঘুম থেকে ওঠে। দুপুরবেলায় আমি আর ভাইপো অয়নের ফোন পাই। সে আমাকে খবরটা জানায়। আমি আমি বাড়ি এসে দেখি দাদা আর বেঁচে নেই। আপনি দয়া করে কাঁদবেন না, নিজের মনকে শক্ত করুন। আপনি এটা বলুন তো, আপনি কাকে সন্দেহ করছেন? হ্যাঁ, ওই 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 শয়তান তিওয়ারিকে আর আর ওই কৌশিককে। কৌশিককে? আসলে ওই ছেলেটার বয়স খুবই অল্প। ও হলো দাদার সেক্রেটারি। দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে ও দাদার সমস্ত কাজগুলো করত। কিছুদিন ধরেই কৌশিকের ব্যবহারে আমি একটু অসঙ্গতি দেখতে পাই। সমস্ত কাজই সবার চোখের আড়ালে করত। আমি যদি ওকে কাজের বিষয়ে জানতে চাইতাম, তাহলে প্রায়ই ও আমাকে এড়িয়ে যেত। তাই আমার মনে হচ্ছে সে এই খুনের পেছনে দায়ী হতে পারে। আচ্ছা, বুঝলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার দাদার খুনিকে বার করতে। ধন্যবাদ। আপনি চা খাবেন? না না, আজ থাক। সেটা না হয় অন্যদিন হবে। আজ তাহলে আসছি। আপনারা তাহলে কখন যাবেন? আজ বিকালেই আমরা পৌঁছে যাব। আমাদের কথাবার্তা শেষ হতে নীলমাধব বাবু বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি নিখিলেশকে বললাম, নিখিলেশ, নীলমাধব বাবুর কথায় মনে হলো যে তিনি ওই সুদর্শন বাবু আর ওই কৌশিক নামের ছেলেটাকেই দোষী মনে করছেন। অমরজিৎ ওনাদের বাড়ি গিয়ে পরিবেশটা না দেখলে বোঝা মুশকিল যে কে খুনি। তবে আমরা এই মুহূর্তে নীলমাধব বাবুকেও খুনি ধরে চলব। সে তো অবশ্যই, এটাই তো আমাদের কাজ। তাহলে বিকেলে যাচ্ছি তো? হ্যাঁ, আজ বিকেলেই যাব। বিকেলে আমরা বিবেকানন্দ লেনে পৌঁছলাম। এই লেনের মধ্যেই সেন বাড়ি রয়েছে। এইদিকে লোকজনের কোলাহলটা অন্যান্য অঞ্চলের থেকে কম। এই দিকের প্রায় প্রত্যেকটা বাড়ি সচ্ছল। বহুদিন আগে এই দিকে এসেছিলাম আর্যবাবুদেরই এক কেসের মীমাংসার জন্য। ওনাদের বাড়ির দুর্গাপুজো কলকাতার অন্যতম পুরনো ও ঐতিহ্যপূর্ণ। সেই বাড়িরই দুর্গা ঠাকুরের সোনার মুকুট চুরি হয়ে গেলে নিখিলেশের ডাক পড়ে। পরে জানা যায় যে নীলমাধব বাবুর স্ত্রী রীমা দেবীকে আর্য দেবীর মা সেই মুকুট রাখতে দেন। রীমা দেবীর হঠাৎ করেই স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার অসুস্থতা ছিল। পরে ওনার তা মনে পড়তে তিনি সেই মুকুটটা ফিরিয়ে দেন। খানিকটা হাঁটতেই আমরা সেন বাড়ির সামনে এসে পৌঁছলাম। এই বাড়িটা এতটাই বৃহৎ যে এখনো তার আকৃতি বলে সমগ্র অঞ্চলে শাসন করে চলেছে। হ্যাঁ, এই সেই সেন বাড়ি, যে বাড়িতে এখন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাড়িটার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে নিখিলেশ নিজের পরিচয় দিতেই সে সম্ভবত আমাদের চিনতে পারে। এক সরল হাসি হেসে ফটকের দরজাটা খুলে দেয় সে। তারপর সামান্য হাঁটা পথ পেরিয়ে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান কাউকে ডাকার জন্য বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির বাইরে একটা সুন্দর বাগান রয়েছে। বাড়িটা দেখে বোঝাই যায় বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়েও বেশি সুন্দর। কিছু বছর আগের সেনবাড়ি আর আজকের সেনবাড়ির মধ্যে রয়েছে বহু তফাৎ। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাড়িতে। নিখিলেশ এসে থেকে চারিদিকটা দেখে চলেছে। এমন সময় দারোয়ান আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ দিল। বাড়ির ভেতরে একটা চেয়ারে বসেছিলেন নীলমাধব বাবু। আমরা তার কাছে এগিয়ে গেলাম। আপনারা এসেছেন? আসুন, বসুন বসুন। নীলমাধব বাবু, এখন বসলে হবে না, আপনি বরং আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। নীলমাধব বাবু আমাদের তার ইশারায় আসতে বললেন। এক পাশ দিয়ে চলে যাওয়া সিঁড়িটা দিয়ে দোতলার ঘরগুলো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সেখানে উঠে ডান দিকের 3 নম্বর ঘরটা আর্যবাবুর। আচ্ছা, বাড়ির সবাই কোথায়?
কাউকে তো দেখা যাচ্ছে না। বাড়ির সবাই গেছে থানাতে। থানা থেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য সবাইকে ডাকা হয়েছে। আপনি আর ওই বাইরে থাকা দারোয়ান? আমাদের গতকালই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছিল। আসলে বৌদি চাইছিলেন না যে বাড়িতে এরপর আর কোনো রকম সমস্যার সৃষ্টি হোক, তাই সবাই সেখানেই গেছে। আপনার হয়তো সমস্যা হবে তদন্ত করতে, তাই না? সে একটু হবে বই কি, তবে আমি তো এখনো আছি, পরে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা ঘরে প্রবেশ করলাম। ঘরের দরজা বাইরে থেকে বন্ধই ছিল। ভেতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিটার মধ্যে যে ভদ্রলোক দৃশ্যমান তিনি হলেন আর্য সেন। ছবিটা সম্ভবত পুরনো। আগে যখন আমরা এই বাড়িতে তদন্ত করতে এসেছিলাম তখন তাকে খানিকটা এইরকমই দেখতে ছিল। নীলমাধব বাবু আমাকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, দাদা সত্যি খুব ভালো মানুষ ছিল, আমাকে প্রচন্ড ভালোবাসত। তিনি ছিলেন খুবই ঠান্ডা প্রকৃতির। তাকে যে কে মারলো কে জানে। নিখিলেশ ঘরে তদন্ত শুরু করে দিয়েছে। ঘরে রয়েছে একটা বড় বিছানা, একটা আলমারি, ড্রেসিং টেবিল, এছাড়া একটা ঘর সংলগ্ন বাথরুম। নিখিলেশ প্রথমে বিছানাটার কাছে গেল। সেটা এখনো অগোছালো অবস্থায় রয়ে গেছে। সম্ভবত পুলিশই বারণ করেছে তাদের ঘরটা পরিষ্কার করতে। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খবরের কাগজ। নিখিলেশ একটা রুমাল হাতে সেগুলোকে সরিয়ে পাশে রাখল। না, কিছুই পাওয়া যাচ্ছে না। নিখিলেশ এবার নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা নীলমাধব বাবু, আপনার দাদা মানে আর্যবাবুকে যখন কেউ গুলি করলো তখন আর্যবাবু কিরকম অবস্থায় ছিলেন? মানে আমি বলতে চাইছি যে বিছানার উপর শুয়েছিলেন না মেঝেতে পড়ে গিয়েছিলেন? আসলে নিখিলেশ বাবু, সেই সময় আমি তো বাড়িতে ছিলাম না। আমি সবটাই ফোনে জানতে পারি। আর আমি যখন বাড়ি ফিরি তখন পুলিশ এসে দাদার মৃতদেহটাকে নিয়ে গেছিল। বুঝলেন নীলমাধব বাবু, ওপরে আমি সেরকম কিছু পেলাম না। বাড়িতেও কেউ নেই বলছেন, তাহলে আজ আমার কোনো কাজ নেই। আমি বরং এখন আসি, কিছুদিন পর আমি অবশ্যই আসবো। নিখিলেশ, বাড়িতে দারোয়ান কিন্তু রয়েছে, তার সাথে কথা বলা যেতে পারে, কি বলো? আরে তাই তো, বেমালুম ভুলেই গিয়েছিলাম যে দারোয়ান এখানে রয়েছে। আচ্ছা নীলমাধব বাবু, আপনি বরং ওকে ডেকে দিন। নীলমাধব বাবুর সাথে আমরা নিচে নেমে এলাম। নীলমাধব বাবু দারোয়ানকে ডাকলেন, নকুল, এই নকুল, এইদিকে শুনে যা। বাইরে থেকে নকুল হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল, বাবু ডাকতেছিলেন? তোকে এই বাবুরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার সঠিক উত্তর দিবি কিন্তু। ভুল বললে তো জানিসই আমি তোর কি হাল করব। নীলমাধব বাবুর শেষ কথাগুলো তিনি একটু হেসে আর চাপা স্বরে বললেন। আমরা সবাই সোফাতে আশ্রয় গ্রহণ করলাম। নীলমাধব বাবু নিতাইকে চা আনতে বললেন। নিতাই এই বাড়িরই এক চাকর। দীর্ঘ সময় ধরে সে সেন বাড়ির হয়ে কাজ করে আসছে। সে নীলমাধব বাবুর কথা মতো চা আনতে চলে গেল। নিখিলেশ নকুলকে জিজ্ঞাসা করল, আচ্ছা নকুল, তুমি এই বাড়ির হয়ে কতদিন কাজ করছো? দিন কি কইতেছেন বাবু? 10টা বছর ধরে এবারের লয়ে কাজ করতেছি আমি। সেদিন সকাল থেকে বাড়িতে কি কি ঘটেছিল বলো তো? নকুল এবার বেশ ভয় পেয়ে গেল। আসলে যখন থেকে আমরা বাড়িতে এসেছি তখন থেকেই সে খুব ভয় পেয়ে আছে। সে একবার ঠোক গিলে নীলমাধব বাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করল, আসলে বাবু সেদিন আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেছিল। আমার কাজ হচ্ছে এই বাড়ি পাহারা দেয়া আর ওই দিকের বাগানটা দেখাশোনা করা। আগের দিন রাতে আমার ছুটি ছিল। সকালে আমি এসে চারদিকটা দেখছিলাম কোনটা কি করতে হইবে। বড়বাবু আমার সাথে এসে দেখাও করে গেছিলেন। আরে কইলেন, নকুল দেখিস এইবার যেন বাগানে প্রচুর ফুল হয়। তবে তবে সে আর হইল কই। দুপুরে একটা জোর গুলির আওয়াজ পাই, তারপর সারাদিক হইচই মাইটা যায়। খোকা বাবু এসব বলেন, কেউ এসব বড়বাবুকে খুন করে দিয়ে গেছে। তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? না বাবু, আমার পরিষ্কার মনে আছে কেউ বাড়িতে আসে নাই সেই সময়। তবে খোকা বাবু আইছিলেন। খোকা বাবু তো বড়বাবুর ছেলে, তারে নিয়ে আর চিন্তা নাই।
ঠিক আছে নকুল, তুমি এবারে আসতে পারো। আমাদের কথা শেষ হতে নিতাই এসে চা নিয়ে হাজির হলো। ও যেন নকুলের বলা শেষ কথাটা শুনতে পেয়েছে। নিতাই বলল, সেনটা তো ওই খোকা বাবুরে নিয়েই। নিখিলেশ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলুন তো? নীলমাধব বাবু এবার নিতাইকে ধমক দিয়ে বলল, কি চাতা বকছিস? নিজের কাজ মন দিয়ে কর গা, যা এখান থেকে। নিতাই চলে গেলে নিখিলেশ নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, ও কি বলে গেল? ও কিছু না নিখিলেশ বাবু, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আপনি আমায় নিয়ে এসেছেন আপনার দাদার খুনি ধরতে। আপনি যদি চান তাহলে বলুন কি হয়েছে। যদি সন্দেহের তালিকা বলেন তাহলে খোকা বাবু ওরফে দাদার ছেলে অয়নও এর মধ্যে পড়বে। নিখিলেশ চায়ে চুমুক দিয়ে বলল, সেটা কিভাবে? আসলে অয়ন হলো দাদার দত্তক নেওয়া পুত্র। বৌদির বাচ্চা হওয়ার ব্যাপারে অনেক সমস্যা ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। বৌদির দুর্দশা দেখে দাদা ঠিক করে যে তিনি একটা ছেলেকে দত্তক নেবেন। আমি তখন সবে ম্যাট্রিক পাশ করেছি। তখন অয়ন আমাদের বাড়িতে আসে। অয়ন প্রথমে দাদা বৌদির শিক্ষায় ভালোই মানুষ হচ্ছিল, তবে পরে কোনো এক কারণে সে দিন দিন বকে যেতে লাগলো। গত 3 বছরে হেন কোনো নেশা নেই যা অয়ন করেনি। সারা দিন নেশা করে বাড়িতে এসে মার খেত। দাদা এমনি শান্ত ছিলেন, তবে একবার রাগ তার এলে তা সহজে যেত না। তো গত 2 মাস ধরে অয়নের মাথায় চাপে জুয়া খেলার নেশা। গোপনে বৌদির অনেক গয়না বিক্রি করে ও জুয়া খেলত। দাদা একদিন তা জানতে পারলে ওকে সেদিন প্রায় মেরে ফেলার জোগাড়। শেষে আমি আর বৌদি দাদাকে আটকালাম। কিছুদিন ধরেই অয়ন আমার কাছে অনেক টাকা চাইছিল। আমি ওকে বারণ করে দিয়েছিলাম। একদিন আমি শুনতে পাই যে অয়ন নাকি দাদাকে খুন করার হুমকি দিয়েছে, টাকা দিচ্ছে না বলে। অবশ্য এই কথাগুলো ও নেশার ঘরেই বলেছিল। আমি এইটুকু থেকেই ওকে সন্দেহ করছিলাম নিখিলেশ বাবু। নিখিলেশ চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল, ঠিক আছে, আমি আজকের মতো আসছি। আমি কাল অথবা পরশু আবার আসবো। অবশ্যই, এখন তো আপনিই একমাত্র ভরসা। আমরা বাড়ি থেকে প্রস্থান করলাম। যাওয়ার সময় দেখলাম নকুলের মুখে এক অজানা ভয়। সেই আতঙ্ক ভরা মুখ নিখিলেশও নজর এড়াল না। রাতে খাওয়ার টেবিলে বসেছিলাম। সেন বাড়ি থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আর কিছু খাওয়া হয়নি, তাই ঠিক করলাম যে আজ তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যায়। নিখিলেশ সেই থেকে কিছু একটা ভেবে চলেছে। সম্ভবত নিজের মস্তিষ্কে এই কেসটার ব্যাপারে ছক কষে চলেছে। তাকে চুপ করে বসে থাকতে দেখে কৃষ্ণকুমারী বলল, কি হলো? তোমরা খেয়ে নাও, কখন তো খাবার দিয়েছি। নিখিলেশের ঘোর কাটতেই বলল, হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। এই কি ভাবছো বলো তো তুমি? আজ ওখান থেকে আসার সময় নকুলের মুখটা দেখলে কিছু একটা বলতে চাইছিল যেন, তবে কোনো কারণে হয়তো ভয় পেয়ে গেছে। ওকে সম্ভবত কেউ ভয় দেখাচ্ছে, যার জন্য ও কিছু বলতে পারছে না। হতেই পারে। কাল আমরা একবার যাব সুদর্শন বাবুর সাথে দেখা করতে। ভদ্রলোকের কাজকর্ম শুনেই বোঝা যাচ্ছে যে তিনি বিশেষ সুবিধার পাত্র নন। আমাদের জানতে হবে সেদিন আসলে কি ঘটেছিল, যে আর্যবাবু সুদর্শন বাবুর অনুষ্ঠান থেকে নেশা করে বাড়ি ফিরলেন। আবার তারপরে ওনার এরকম আকস্মিক পরিবর্তন। না না না, অমরজিৎ বেশ গোলমেলে কেস, বুঝলে তো? তাহলে ওই বাড়িতে কবে যাবে? সেন বাড়িতে যাওয়ার এখনো কোনো পরিকল্পনা করিনি। ওখানে গিয়ে আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে আর্যবাবুর ছেলে অয়নের সাথে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি নিদ্রায় আমাদের শরীরকে আত্মত্যাগ করলাম। সকাল সকাল আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম তিওয়ারি অ্যান্ড সন্সের উদ্দেশ্যে। সুদর্শন বাবুর যে বড় দোকান তা কলকাতাতেই অবস্থিত। ট্যাক্সি করে এসে আমরা সরাসরি নামলাম তার দোকানের সামনে। দোকানের ভেতরে ভীষণ রকমের ভিড়।
সেই ভিড়কে পেছনে ফেলে আমরা সুদর্শন বাবুর অফিস ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাইরে তারই এক দারোয়ান দাঁড়িয়ে ছিল। সে ভেতর থেকে অনুমতি নিয়ে এলে আমরা ভেতরে প্রবেশ করি। সুদর্শন বাবুর নামের সাথে চেহারার ভালোই মিল রয়েছে। বেশ মোটাসোটা, বেঁটে, আর মাথায় রয়েছে টাক এবং চোখে একটা চশমা। ভদ্রলোক যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতে তিনি বললেন, আরে আসুন 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 নিখিলেশ বাবু, আসুন, বসুন বসুন। আপনিও আসুন অমরজিৎ বাবু, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আর নিখিলেশ অবাক হলাম। ভদ্রলোক আমাদের সম্বন্ধে কি করে জানলেন? যদি জেনেও থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করছিল বলতে ভদ্রলোক কি ইঙ্গিত করল? আপনি আমাদের কি করে চিনলেন? আর আপনি কি করে জানলেন যে আমরা আজ আসবো? কেন, আমায় তো নীল মাধব বাবু বললেন। উনি বললেন যে দুজন ভদ্রলোক আমায় আর্যবাবুর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে। আর আমি আপনাদের খুব ভালোভাবেই চিনি, বিশেষ করে অমরজিৎ বাবু, আপনার লেখার আমি খুব বড় ভক্ত, বুঝলেন? আমি একটু হাসলাম। আসলে কেউ আমার লেখার তারিফ করলে তাকে আমার খুবই ভালো লাগে। নিখিলেশের চোখে কিন্তু শিকারীর দৃষ্টি। সে বলল, আচ্ছা, বুঝলাম। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আর্যবাবুর খুনের ব্যাপারে। অবশ্যই, সে তো আপনারা নিশ্চয়ই করবেন, আমি তো আছি। তার আগে আপনারা বসুন, সেই থেকে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা চা খাবেন তো? আমরা সম্মতি জানিয়ে তার সামনে থাকা দুটো চেয়ার দখল করে বসলাম। সুদর্শনবাবু কোনো একজনকে চা আনার জন্য নির্দেশ দিলেন। আচ্ছা, আপনি তো একজন মারোয়ারি, তাহলে এত সুন্দর বাংলা কিভাবে বলছেন? সুদর্শনবাবু হাসি খুশি মানুষ। একবার হেসে তিনি বললেন, নিখিলেশ বাবু, আমি মারোয়ারি নয়, আমার মা হলেন বাঙালি আর বাবা হলেন মারোয়ারি। প্রথমে আমি ব্যবসা করতাম গুজরাটে, তবে হাতে কিছু টাকা পয়সা আসার পর ঠিক করি যে এই কলকাতার মতো জায়গায় ব্যবসা করার জন্য অতুলনীয়। আর যদি সেটা টেক্সটাইলের হয় তাহলে তো বাঙালিরা এতে বেশি আগ্রহী, ঠিক কি না নিখিলেশ বাবু? সে আপনি ঠিকই বলছেন। এবার আসছি কাজের কথায়। আপনি আর্যবাবুকে কতদিন ধরে চেনেন? আমি ওনাকে চিনতাম বহুদিন ধরেই, তবে সেটা ব্যবসার খাতিরে। তবে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি মাস 2-3 হবে। শুনলাম নাকি আপনার সাথে ওনার শত্রুতা রয়েছে। শত্রুতা তো ব্যবসাতে লেগেই থাকে নিখিলেশ বাবু, তবে আমি তার সাথে সেরকম শত্রুতা করার মতো কিছুই করিনি। আপনি ভুল বুঝছেন। আমি ব্যবসার ব্যাপারে বলছি না, আমি বলছি ব্যক্তিগতভাবে। কি বলছেন নিখিলেশ বাবু? তাহলে 1 মাস আগে আপনার জন্মদিনের অনুষ্ঠানের রাতে কি এমন হয়েছিল যে তারপর থেকে আর্যবাবু নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিলেন? আচ্ছা, আমি বুঝেছি, সেদিন আপনাকে নিমন্ত্রণ করা হয়নি বলে আপনি এইসব কথা বলছেন। নিখিলেশের ঠান্ডা মাথায় পারদ ঠেলে দিলেন সুদর্শনবাবু। এতক্ষণে তার শান্ত গলা ভারী হয়ে গেল। সে বলল, সুদর্শনবাবু, আমি আপনার সাথে রসিকতা করতে আসিনি। আপনাকে যা বলা হচ্ছে তার যথাযথ উত্তর দিন। সুদর্শনবাবু নিখিলেশের এই আকস্মিক পরিবর্তনে খানিক থতমত খেয়ে বলল, আসলে সেদিন আর্যবাবুর অনুষ্ঠানে আসতে বেশ দেরি হয়ে গেছিল। সঙ্গে এসেছিল ওনারই সেক্রেটারি কৌশিক নামে এক কম বয়সী ছেলে। অনুষ্ঠানে অনেক নামি নামি ব্যবসায়ীদের আমি নিমন্ত্রণ করেছিলাম। সবার মতো আর্যবাবু ওই অনুষ্ঠানে আনন্দ করছিলেন, এইটুকুই সেদিন হয়েছিল, আর বিশেষ কিছুই হয়নি। তবে আমার এইটুকু মনে আছে, সেদিন ওনাকে কৌশিকবাবু বেশ জোরাজুরি করছিলেন মদ্যপান করার জন্য, সেই জন্যই হয়তো। আমাদের কথাবার্তার মাঝে বাইরে থেকে চা দিয়ে গেল। চা খেতে খেতে নিখিলেশ বলল, আজ আর সেরকম কিছু জিজ্ঞাসা করার নেই। আপাতত আপনি কিছুদিন শহরের বাইরে যাবেন না, তাতে আপনি পুলিশের সন্দেহে আসবেন। চা শেষ করে আমরা সুদর্শন বাবুকে বিদায় দিলাম। বাড়ি ফিরে নিখিলেশ আমায় জিজ্ঞাসা করল, আচ্ছা অমরজিৎ, তোমার সুদর্শন বাবুকে কেমন লাগলো? তা মন্দ না, হাসি খুশি ভদ্রলোক, আমার লেখাও পড়েছেন বললেন। তাহলে তুমি তো পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছ। কেন বলো তো? ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর লোক আর অত্যন্ত চালাক। ওনার বলা কথাগুলো যে কতটা সত্যি সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ বলাটা কিন্তু এই মুহূর্তে কঠিন। তবে আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে আর্যবাবুর মৃত্যুর পিছনে
তিনি কোনো না কোনোভাবে জড়িত। আমি বুঝলাম যে নিখিলেশ ঠিকই ধরেছে। লোকটা ভীষণ মিষ্টিভাষী, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এইসব কেসে এইসব ব্যক্তিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোকটা কথার মাধ্যমে হয়তো আমাদের মন জয় করে নিয়েছে। তবে আমি নিখিলেশের বুদ্ধির বিশ্বাসী। আমি বললাম, নিখিলেশ, তাহলে কালকে কি করবে ঠিক করলে? কালকের প্রধান কাজ আমাদের সেনবাড়িতে আর একবার রওনা দেওয়া। হ্যাঁ, ওই কৌশিক নামে ছেলেটার সাথে কথা বলা। সুদর্শন বাবু আর নীলমাধব বাবুর কথা শুনে যা বুঝলাম, ওই ছেলেটা আর্যবাবুর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। ওর সাথে কথা বলা খুবই জরুরি। তাড়াতাড়ি করে আমাদের একটা না একটা সূত্র দরকার, বুঝলে তো অমরজিৎ? এখন রাত হয়েছে, এখনকার মতো ঘুমিয়ে নেওয়াই ভালো। নিখিলেশের কথা মতো ঘুমোতে চলে গেলাম। তবে আজ রাতে আমার সেরকম ঘুম এলো না। বুঝলাম কোনো এক অজানা অস্থিরতা আমার মনকে রীতিমতো গ্রাস করেছে। সকালটা কেটে যেতেই আমি আর নিখিলেশ রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই নিখিলেশের মেজাজ বেশ ফুরফুরে হয়ে আছে। না হলে গতকাল সুদর্শনবাবুর অকারণ রসিকতায় নিখিলেশের মেজাজ যে অবস্থায় গিয়েছিল, সেখানে ইচ্ছে করলেই সে তার মুখের অবস্থা এক ঘুষিতে বিগড়ে দিতে পারত। সেক্ষেত্রে সুদর্শনবাবুর মুখের অবস্থা যে কি হতো তা ভাবলেই হাসি পেয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমরা সেনবাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়ির বাইরে নকুল ছিল না। অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে কিনা ভাবতেই দেখি আমাদের পেছনে নীলমাধব বাবু হাঁটতে হাঁটতে আসছেন। তিনি হয়তো তখনও আমাদের লক্ষ্য করেননি। খানিক পর আমাদের দেখতেই বললেন, আপনারা তা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। সে না হয় যাবো, আপনি কোথায় গিয়েছিলেন বা আপনার মুখটাই বা এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি? আমার আশঙ্কাই সঠিক হলো নিখিলেশ বাবু। দাদার সহকর্মী কৌশিক নামে ছেলেটা, সে নিখোঁজ। আর সাথে সাথে বাড়ির সমস্ত কাগজ আর দলিল কিছুই পাওয়া যাচ্ছে না। আমি আর নিখিলেশ প্রচণ্ড অবাক হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না যে এই কেসের এক বিরাট সন্দেহজনক ব্যক্তি এখন নাকি নিখোঁজ। নিখিলেশ নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, কি করে হলো? গতকাল আপনারা চলে যাওয়ার পর পর বাড়ির সবাই ফিরে আসে। আমাকে বৌদি বলে যে কৌশিক নাকি পুলিশ স্টেশনে যায়নি। আমি এখন ওখান থেকেই আসছি। পুলিশ বলল যে কৌশিকের বাড়িতে নাকি তালা লাগানো। তারা অবশ্য খোঁজ শুরু করেছে, দেখা যাক কি হয়। আপনারা বরং বাড়িতে চলুন। নিখিলেশ আর আমি এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভেতরে বাগান রয়েছে, নানা রকমের ফুলও ফুটে আছে। নকুল খুব ভালো করে এদের পরিচর্যা করেছে। বাড়ির ভেতর থেকে মৃত্যুর কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই এক মর্মান্তিক দৃশ্য। সবাই ঘরের মেঝেতে আর্যবাবুর ছবির সামনে বসে শোক পালন করছে। আমার বেশ খারাপ লাগলো। কালকে আর্যবাবুর ঘরে দেখা তার ছবিতে আজ রজনীগন্ধার ফুলের মালা পড়েছে। খুবই অদ্ভুত এই পৃথিবী, যে রজনীগন্ধায় মালা বদল করে মানুষের বিবাহের মতো এক পবিত্র অনুষ্ঠানে লিপ্ত হয়, আবার সেই রজনীগন্ধা মৃত্যুর পর তার ছবিতে দেওয়া হয়। নিখিলেশ আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আমরা এমন সময় এসে পড়েছি যে এই মুহূর্তে কোনো কাজের কথা বলা উচিত হবে না। নিখিলেশ নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, নীলমাধব বাবু, এখন আমাদের কাজের কথা বলা এই মুহূর্তে উচিত হবে না। নিখিলেশ বাবু, আমাদের শোক পালন করলে তো দাদার আত্মা শান্তি পাবে না। বরং যদি আমরা তার খুনের অপরাধীকে ধরতে পারি, তাতে আমরা আর দাদার আত্মা সবাই শান্তি পাবে। এই কথাটা বলে নীলমাধব বাবু এক মহিলাকে কিছু একটা বলতে গেলেন। মহিলাটি আমাদের কাছে এগিয়ে এসে বলল, আপনি পারবেন ওই লোকটার খুনের অপরাধীকে ধরতে? আগেরবার আপনি সোনার মুকুট খুঁজে দিয়েছিলেন, এবার কি আপনি পারবেন? বলুন না। হৈমন্তী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান, দয়া করে ভেঙে পড়বেন না। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব আপনার স্বামীর অপরাধী কে খুঁজে বার করতে। আপনি কি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? হৈমন্তী দেবী স্তব্ধ হয়ে আছেন। আসলে দুঃখের একটা সীমা থাকে, সেই সীমা পার হয়ে গেলে আর কান্না আসে না। তিনি মাথা নাড়লেন।
নিখিলেশ হৈমন্তী দেবীকে জিজ্ঞাসা করল, আপনি আমায় বলুন তো, সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল? উনি সেদিন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। অন্যান্য দিন উনি অফিসে গেলেও সেদিন উনি বলেন যে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, সেই জন্য দুপুরের খাবারও তিনি খেতে আসেননি। দুপুর নাগাদ ওই গুলির আওয়াজ শুনতে পাই আমি। প্রথমে বুঝতে পারিনি যে ওই গুলির সূত্রপাত ওনার ঘর থেকে, তবে এটা বুঝতে পারি যে বাড়িতে এই শব্দটা উৎপন্ন হয়েছে। যখন দেখি চারিদিকের পরিবেশ ঠিক আছে, তখন আমার ওনার কথা মনে পড়ে। উপরে গিয়ে দেখি দরজা বন্ধ, ডাকলেও সাড়া দিচ্ছেন না উনি। তারপর অয়নার নকুল এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে দেখি সব শেষ। আর্যবাবুর সারাদিন মন মরা হয়ে থাকার কারণটা কি বলে আপনার মনে হয়? ওই সুদর্শন বাবুর জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই ওনার এইরকম পরিবর্তন হয়েছিল। ঠিকভাবে কথা বলতো না, ভালো করে খেত না, কারোর সাথে মিশতো না, এমনকি যে লোকটা কোনোদিন অফিস না গিয়ে থাকতে পারতো না, সে নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিল। শুধুমাত্র ওই কৌশিকবাবুর সাথেই উনি কথা বলতেন। সব দায়িত্ব ওর উপরে উনি দিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করলে বলতো, আমি ঠকে গেছি হৈমন্তী, আমার আপনজন আমায় প্রচন্ড ঠকিয়ে দিয়েছে। কার উপর আপনার এখন সন্দেহ হচ্ছে? আমি জানি না, আমার মনের অবস্থা এখন ভালো নেই। দয়া করে এবার আমায় ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আর হ্যাঁ, নিজেকে একটু শক্ত করুন। পারলে একটু আপনার ছেলে অয়নকে ডেকে দিতে পারবেন? অয়ন? না না, ও কিছু করেনি, বিশ্বাস করুন। আমি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য ওকে ডাকতে চলেছি। কিছু করেছে কিনা তা আমি বলছি না। নীলমাধব বাবু পাশ থেকে বলল, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই নীলমাধব বাবু একজন বছর 23-এর ছেলেকে নিয়ে এলো। ছেলেটা সবেমাত্র যৌবনে পা দিয়েছে, যা বোঝা গেল। এমন সময় কেউ নিজের বাবাকে হারালে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে ছেলেটার মনে যেন ঘটনাটা দাগ কাটতে পারেনি, তা আমি ভালোই বুঝলাম। ফুর্তির জীবনে তার কাছে নেশাটাই হলো সব। অল্প বয়সে তার চোখে মুখে নেশার একটা সামান্য ভাব দেখা গেল। কি কথা? আপনাদের সাথে কোনো কথা তো আমার থাকতে পারে না। থাকতে পারে। তোমার বোঝা উচিত যে এখন তোমার বাবার মৃত্যুর পেছনের কারণ খোঁজার দায়িত্ব আমাদের। তাই তুমি যদি আমাদের সাহায্য না করো, তাহলে সেক্ষেত্রে তোমাকেই আমরা দোষী মনে করব। অয়নের মুখে প্রচণ্ড রাগের একটা ছবি দেখা গেল। সে বলল, আপনি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন? অয়ন, তোমাকে যা যা জিজ্ঞাসা করবে তুমি কিন্তু ঠিক তাই তাই উত্তর দেবে, না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। নীলমাধব বাবুর কথাতে মনে হলো কাজ হয়েছে। তার মুখে একটা ভয়ের ছায়া দেখা গেল। আপনি বলুন কি বলতে চান। নীলমাধব বাবু আমায় পাশ থেকে ফিসফিস করে বললেন, ছেলেটা আমায় জমের মতো ভয় করে, বুঝলেন অমরজিৎ বাবু? ছেলেটা ভালো, তবে তার হঠাৎ বকে যাওয়ার কারণ আসলে দাদা নিজেই ছিল। আসলে তার আশকারাতেই ছেলেটার এমন অবস্থা হয়েছে। অম্লান, আমি শুনেছি নাকি তুমি তোমার বাবাকে হুমকি দিয়েছিলে, এটা কি ঠিক? না, ওটাকে হুমকি বলে না। আমার মাথাটা সেদিন হঠাৎ গরম হয়ে গেছিল, সেজন্যই রাগের মাথায় আমি তাকে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। রাগের মাথায় কেউ তার বাবাকে মৃত্যুর হুমকি দেয় জানতাম না। ওই লোকটা মরেছে, ভালো হয়েছে। আমি আর মা কত করে বলেছিলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই, তা শুনলেন না উনি। নিজের পাপের শাস্তি এখন পাচ্ছে। নীলমাধব বাবু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমতা আমতা করে বললেন, এই, অয়ন, নিজের বাবার সম্বন্ধে এরকম কথা কেউ বলে? ভালো করে কথা বলো। বিশ্বাস করতে নেই মানে? কাকে বিশ্বাস করতে নেই বলছো? নীলমাধব বাবু আগ বাড়িয়ে বললেন, ও নিশ্চয়ই কৌশিকের কথা বলছে নিখিলেশ বাবু, ঠিক কি না অয়ন?
হয়তো। আমি এখন আসছি, আমার আর ভালো লাগছে না। নীলমাধববাবু অয়নকে আটকাতে গেলে নিখিলেশ তাকে বারণ করে, মানে সে এখন যেতে পারে। নীলমাধববাবু, এখন আমরা আসছি। এখানে আমাদের কাজ আপাতত মিটে গেছে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, তবে আর দরকার পড়বে না। আপনি বরং বাড়ির সবার পাশে থাকুন, আমরা চলে যেতে পারবো। নীলমাধববাবুকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেন জানি না মনে হতে লাগলো বাড়ির সবাই কিছু একটা লুকোতে চাইছে আমাদের কাছে। বাড়ির মূল দরজা দিয়ে বেরোতে যাব, ঠিক এমন সময় নকুল কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে আমাদের ডাকল। তার চেহারায় কালকের সেই রহস্যজনিত ভাব, কিছু একটা বলতে চাইছে সে। নকুল, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? নকুল ঠিকভাবে কথা বলতে পারছে না। প্রচণ্ড উত্তেজনায় আর ভয়ের কারণে ওর মুখ থেকে কথাও বেরোচ্ছে না। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল থাকে। ঘন ঘন তেষ্টা পাওয়ার অভ্যেস আমার আছে। সঙ্গে যা গরম পড়েছে তাতে এইটুকু জলেও কোনো লাভ হয় না। আমি তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দিতেই ও এক নিঃশ্বাসে বোতলটা খালি করে দিল। নাও, এবার বলো তো। বাবুর মৃত্যুর পেছনে কে আছে তা কিন্তু আমি জানি। কে আছে নকুল? বলো বলো, সময় নেই হাতে। বাবু যবে থেকে ওই কি যেন বলে, ওই সুদর্শন বাবু জন্মদিনের ওখান থেকে ফিরলেন, তবে থেকে দেখতেছি উনি কেমন জানি হইয়া যান। নকুল, এগুলো আমরা সবই জানি, তারপর থেকে বলো। বাবু তবে থেকেই এক ভদ্রলোক রোজ আইতেন বাড়ির বাইরে, একটা গাড়ি করে আইতেন, আর ঠিক সেই সময় বড়বাবু বাইরে বেরোইতেন। আমি কিছু জিজ্ঞাসা করলে আমায় কইতো, তুই জানিস যে কাজ করকে যা। লোকটার সাথে তোমার বড়বাবুর কি কি কথা হতো তুমি জানো? কিছু কিছু শুনেছি বাবু। লোকটা কইতেন বড়বাবুকে যে টাকাগুলা কবে দিচ্ছেন, সে সময় বড়বাবু খুব ভয় পেয়ে যেতেন, বলতেন দিয়ে দেবো, কিছুদিন নাকি সময় দিতে হবে তাকে। নকুল, লোকটাকে কিরকম দেখতে তোমার মনে আছে? বাবু ভালো করে তো মনে নাই, তবে লোকটার মাথায় টাক ছিল একখান, আর সেরকম কিছু মনে নাই বাবু। নিখিলেশ আর আমি একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। আমরা হয়তো দুজনেই বুঝেছি টাক মাথার লোকটা কি। নকুল, আর কি যেন বলবে বলছিলে? বাবু সেদিন আপনারা চলে যাওয়ার পর বড়বাবুর সাথে থাকা ছেলেটা এসেছিল, ওই কি যেন নাম ওনার, হ্যাঁ হ্যাঁ, কৌশিক কৌশিক, সে এসেছিল। সে যাওয়ার পর ওনার সাথে ছোট বাবুর তুমুল ঝগড়া হয়। তারপর বাবু ওনাকে আর আমি বাইরে আসতে দেখিনি। কি বলছো নকুল? এটাই সত্যি বাবু, আমি দরজায় সব সময় ছিলাম। এমন সময় পেছন থেকে কারো একজনের ডাকে আমরা সজাগ হয়ে গেলাম। পেছন ফিরে দেখলাম নীলমাধববাবু। কোনো এক কারণে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি বললেন, নিখিলেশ বাবু, আপনারা এখনো বাড়ি যাননি? আমি কি আপনার কোনো সমস্যা করে দিলাম? আমার সাথে একটু দরকার ছিল নকুলের, তাই কথা বলছিলাম। না না নিখিলেশ বাবু, আমি আপনাকে ওরকম কিছু একদমই বলতে চাইনি। আমি নকুলকে ডাকতে এসেছিলাম। দরজায় না দেখতে পেয়ে ভাবলাম হয়তো বাগান বাড়িতে আসবে, তাই। নীলমাধববাবুর কথা শেষ হতে না হতেই আমি বললাম, এদিকে বাগান বাড়ি আছে বুঝি? হ্যাঁ, বহুকাল আগেকার একটা আছে বই কি, তবে তা বহুকাল আগেই পরিত্যক্ত হয়ে গেছে। এখন সেখানে যত পোকামাকড় আর সাপের বাসস্থান। ও আচ্ছা। তাহলে এখন আমরা আসছি। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব কেসটার সমাধান করার। আমরা সেখান থেকে তখনকার মতো বিদায় নিলাম। মাথায় অনেক প্রশ্ন জড়ো হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেসটার যে কি হবে, কেসটার যে কবে একটা সুরাহা হবে কে জানে। সেন বাড়ি থেকে ফেরার পর থেকে নিখিলেশ কিছু একটা ভেবে চলেছে। ওর চিন্তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত পরিচিত, তাই আমি ওকে বললাম, কি ভাবছো নিখিলেশ? সুদর্শনবাবুর কথা? অমরজিৎ, অনেক ভাবনা মাথায় আসছে, কিন্তু কোনটাকে আগে ভাববো বুঝতে পারছি না। মানে? সুদর্শন বাবুর সাথে যে এই কেসের একটা বড় যোগসূত্র রয়েছে তা আমি তোমাকে আগেই বলেছিলাম। ব্যক্তি যে গভীর জলের মাছ তা বুঝতে আর বাকি নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে খুনি উনি ছাড়া আর কেউ নন। অমরজিৎ, তুমি ভুল করছো। খুনি যে কে এখনো তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে সে যেই হোক,
তার কাছে পৌঁছতে গেলে আমাদের একজনকে খুব দরকার, বুঝলে তো? কাকে? কৌশিক নামের ছেলেটাকে। সে ছাড়া আর কেউ এই কেসের সুরাহা করতে পারবে না। কি করে? সবাই, এমনকি পুলিশও সন্দেহ করছে যে কৌশিকই খুনি। আবার সে নাকি আর্যবাবুর সহকর্মী ছিল, তার জন্য তাদের মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল। তাই হতে পারে আর্যবাবুর অসহায় মানসিকতার সুযোগ নিয়ে সমস্ত সম্পত্তির দলিল ও বাড়ির কাগজ সে লিখিয়ে নিয়েছে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তুমি দেখো, একজন এত বড় ব্যবসায়ী কখনোই একজন কম বয়সী ছেলেকে সহকর্মী হিসাবে নিযুক্ত করতো না। আর যদিও বা ছেলেটা বিশ্বাসঘাতকতা করে, তাহলে ওই দলিল নিয়ে সে করবেটাই বা কি? তাকে তো বাড়ি বিক্রি করতেই হবে, তখন সে তো ধরা পড়বে। আমি নিখিলেশের যুক্তিতে মাথা নাড়িয়ে বললাম, তাহলে এখন উপায়? উপায় একটাই, ছেলেটাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে পারলেই আশা করি এই কেসের সমাপ্তি ঘটবে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চায়ের অপেক্ষায় বসে আছি। এখনো পর্যন্ত সামনের কোনো পদক্ষেপের পরিকল্পনা করা হয়নি। নিখিলেশ বরাবরের মতনই খবরের কাগজ হাতে বসে আছে। ঠিক এমন সময় দরজার ওপারে কারো একজনের আগমন আমাদের তার উপস্থিতির জানান দিল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি অয়ন। হঠাৎ তার এরকম সময় আসার কারণ ঠিক বুঝতে পারলাম না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, অয়ন, তুমি এই সময়? অয়নের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। সে বলল, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে। কি হয়েছে? নকুল কাকু খুন হয়েছে। ওর পেটে কেউ ছুরি চালিয়েছে। আজ সকালে নকুল কাকুর দেহ উদ্ধার করি আমি। বরাবর সকালে ঘুম থেকে উঠে আমার বাগানে ঘোরার অভ্যাস রয়েছে। আজও সেরকমভাবেই আমি বাগানে ঘুরছিলাম। বাগান বাড়ির দিকটা আসতেই আমার চোখে পড়ল নকুল কাকুর দেহ। বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়েছে। পুলিশ এসেছিল, তবে তবে আমি জানি যে ওরা কিছুই করতে পারবে না। আমি কালকে আপনাদের কাজকর্ম দেখেছি, আর আমি জানি যে আপনারা পারবেন আমার বাবার আর নকুল কাকুর খুনিকে ধরতে। আসলে বাবার প্রতি আমার কোনো রাগ ছিল না, রাগ আমার ওনার কাজকর্মের ওপর ছিল। আমি ওনাকে অনেক করে বলেছিলাম যে অজানা কাউকে বিশ্বাস করো না, তবে তা উনি শুনলেনই না। কাল রাতে মা আমায় অনেক বুঝিয়েছেন, আর আমি বুঝেছি এতকাল ধরে যে জীবনযাপন আমি করছিলাম তা যে কোনো ভদ্র ছেলে করে না, তা আমি বুঝেছি। নিখিলেশ আর আমি সমস্ত কথাগুলো শুনে প্রচণ্ড চমকে উঠলাম। আমাদের একমাত্র যে সাহায্য করতে পারত সে হলো নকুল, সেই কিনা মারা গেল। অয়ন, আমরা এক্ষুনি যাবো তোমার সাথে। ব্যাপারটা যে এতটা গুরুতর হয়ে যাবে আমি বুঝতে পারিনি। সেই ভালো, আপনারা বরং এক্ষুনি চলুন, বিপদকে আর বাড়তে দেওয়া যাবে না। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছলাম সেন বাড়িতে। বাড়ির বাইরে দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। তদন্ত তারা এখনো চালিয়ে যাচ্ছে। বাড়ির বাগানের ডান দিকটাতে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে পুরনো আমলের একটা বাড়ি। বুঝলাম কালকে নীলমাধব বাবু ওইটার কথাই বলছিলেন। আমরা এগিয়ে গেলাম ওই জনসমাবেশে। আমাদের দেখতে পেয়ে দূর থেকে এগিয়ে এলেন নীলমাধব বাবু। তার মুখেও চিন্তার এবং হতাশার ছাপ বোঝা যাচ্ছে। নিখিলেশ বাবু, কি যে হচ্ছে? এই নিয়ে দুটো খুন। কি করে হলো তা আমি সবটাই শুনলাম অয়নের মুখে। আমার এখন তদন্ত করা প্রয়োজন আছে। আমি দেখছি কতদূর কি করতে পারি। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে পুলিশের দুজন হাবিলদার দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের মতো করে তদন্ত করছে। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে বাগান বাড়িটার কাছে পৌঁছে গেলাম। বাগান বাড়িটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। চাইলেই কেউ এটাকে পুনরায় মেরামত করে বসবাসের বাসযোগ্য করে তুলতে পারে। বাড়িটার দরজার কাছে এগিয়ে গেল নিখিলেশ। বেশ কিছুক্ষণ ধরে সে সেটাকে পর্যবেক্ষণ করল। সামান্য একটা ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার ঠোঁটের কোণে। কিছু একটা যেন ও দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমি তখন তাকে আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকটায়। নিখিলেশ বাবু, বাড়ির ওই অংশের দেওয়ালটাতে বাবার ঘরটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই বলে সে তার আঙুল নির্দেশ করল উপরের একটা নীল জানলার দিকে। জানালাগুলো বেশ বড়, তাই ওখান থেকে আর্যবাবুকে মারা খুবই সহজ হবে।
তবে এতটা উঁচুতে উঠে তাকে মারা সম্ভব নয়। অর্থাৎ অন্য কোনো কারণ আর্যবাবুর মৃত্যুর পেছনে দায়ী। অয়ন, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কাজ বলুন? এই বাগান বাড়ির চাবি আমায় জোগাড় করে দিতে পারবে? চেষ্টা করতে পারি, তবে কেন? সেসব পরে বলবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো, তবে চেষ্টা করলে হবে না, তোমায় এই কাজ করতেই হবে। আর হ্যাঁ, চোখের আড়ালে কিন্তু তোমায় এই কাজ করতে হবে। কাউকে জানতে দিলে চলবে না যে তুমি বাড়ির চাবি নিয়ে এসেছো। আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। অয়ন চলে গেলে আমি নিখিলেশকে জিজ্ঞাসা করলাম, বাগান বাড়ির চাবি নিয়ে কি করবে তুমি? দেখোই না অমরজিৎ, একটা কিছু তো আছেই। কিছুক্ষণের মধ্যে অয়ন চাবি নিয়ে ফিরে এলো। নিখিলেশ ওকে জিজ্ঞাসা করলো, কোথায় পেলে চাবিটা? কাকুর ঘরে। মাকে প্রথমে জিজ্ঞাসা করতেই বলল কাকুর কাছে আছে। লুকিয়ে লুকিয়ে কাকুর ঘরে যাই, ঘর খোলাই ছিল। আলমারির আড়ালে একটা বাক্সে চাবিটা ছিল, আর তারপর নিয়ে চলে এলাম। দারুণ কাজ করেছো তুমি। নিখিলেশ, তুমি কি করতে চাইছো বলো তো? ওই বিষাক্ত পোকামাকড়দের আস্তানায় গিয়ে বিপদ ডেকে এনে কি লাভ আছে? হ্যাঁ, এই সামান্য বিপদটা না নিলে হবে না। আমরা আবার এগিয়ে গেলাম বাগান বাড়িটার কাছে। এই বাড়িটা লম্বায় অনেকটা বড়, চওড়ায় খুব একটা নয়। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার ফলে বাড়ির দেওয়ালের ফাটলের আনাচে কানাচে যত আগাছাড়া বাস নিয়েছে। নিখিলেশ তালাটা খুলল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটার মূল দরজার তালাটা অনেকটা নতুন। কারণ পুরনো হলে তাতে এতকালে মরচে ধরে যেত। তবে যে কালে নীলমাধববাবু আর নকুল বলল এই বাড়িতে কেউ আসে না, তবে আবার বহুকাল বাদে কোনো বন্ধ বাড়ির দরজা খুললে যে অন্যরকম দুর্গন্ধ বের হয় তা কিন্তু বোঝা গেল না। নিখিলেশ, এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে না যে এটা বহুকাল বাদে খোলা হলো, বরং যেন এই বাড়িটা প্রায় খোলা হয়েছে। তুমি ঠিকই ধরেছো অমরজিৎ। আর হ্যাঁ অয়ন, তুমি একটা টর্চ এনে দিতে পারবে? কিছু যে দেখা যাচ্ছে না। অয়ন টর্চ আনতে চলে গেল। ভেতরের অন্ধকার বাড়িটাকে গ্রাস করেছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যে কি আছে ভেতরে। অয়ন কিছুক্ষণ বাদেই টর্চ হাতে ফিরে এলো। নিখিলেশ টর্চ জ্বালতেই দেখলাম যে বাড়ির ভেতরটা অনেকটা বড়। বাড়িটা প্রথমত একতলা, তারপর ভীষণ লম্বার জন্য বাড়িটাকে ভেতর থেকে অতিকায় দেখাচ্ছিল। বাড়িতে দুটো ঘর, তাও সেগুলো ছোট ছোট। একদম সামনের দিকে খানিকটা মঞ্চের মতো করা আছে। সম্ভবত এককালে এখানে নাচ গান হতো। তবে সব জায়গায় এত বন আগাছা জন্ম নিয়েছে যে বাড়িটার বেশি ভেতরে যাওয়া সম্ভব নয়। নিখিলেশের কথা অনুযায়ী আমরা বাড়ির প্রথম ঘরটা খোলার জন্য এগিয়ে গেলাম। তবে সেটাকে শত চেষ্টার পরেও খোলা গেল না। বহুকাল ধরে সেটাকে না খোলার জন্য সেটা কোনো কারণে আর খুলছে না। এবার আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় দরজাটার কাছে। সেটাতে একবার হ্যাচকা টান মারতেই দরজাটা খুলে গেল। নিখিলেশ তার হাতে থাকা টর্চের আলো তুলে ধরল। সেই আলোতে আমরা দেখলাম যে ঘরের মাঝে একটা চেয়ার, তার পাশে পড়ে আছে কিছু দড়ি। আমাদের আন্দাজটাই সঠিক, এই ঘরে কিছু না কিছু হয়েছে। নিখিলেশ, তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, এই ঘরেই কৌশিককে বেঁধে রাখা হয়েছিল। তবে এখন জানতে হবে কে বেঁধেছিল। তাহলে ওই ছেলেটা অপরাধী নয়? হয়তো নয়, এর সম্ভাবনা সব থেকে কম। আর কে যে আসল অপরাধী তা আজ রাতেই প্রমাণ হবে। অয়ন, তোমার যার একটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, বিকালের দিকে এই দিকে কেউ আসে না তো? না না, এই দিকে সেরকম কেউই আসে না, তবে নিতাই মাঝে মাঝে আসে। ও প্রায় হাওয়া খেতে এই দিকে আসে। তাহলে শোনো, আজ বিকালে আমি আর অমরজিৎ এখানে আসবো, আর এই বাড়িরই একটু পাশ করে লুকিয়ে থাকবো। তুমি মনে করে সন্ধ্যার সময় চলে এসো। আর হ্যাঁ, সাথে করে দুটো টর্চ আর একটা মশা মারার ধূপ আনবে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো তোমাদের ফাঁসাতে চাইছে, না হলে অন্য কিছু ব্যাপার রয়েছে এর পিছনে। এসব কিছুই জানা যাবে আজ রাতে। যে অপরাধী সে আজ আসবেই। অয়ন মাথা নাড়াল। নিখিলেশের মুখ দেখে যা বুঝলাম ও এখন আত্মবিশ্বাসী। আমরা সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে এসে চাবিটা লাগিয়ে দিলাম। অমরজিৎ, তুমি এখন বাড়ি যাও, আমি একটা কাজ মিটিয়ে আসছি। কি কাজ? একবার থানায় যেতে হবে, সবকিছু জানিয়ে দিয়ে আসবো ওদের, আর বলে আসবো সন্ধ্যার দিক করে ওরা যেন বাড়ির বাইরেই থাকে।
বেগতিক বুঝলে যেন ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। আমি বাড়ি ফিরে এলাম। আজ সারাদিন যে পরিশ্রম হবে তার কথা ভেবেই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তবে আসল ব্যাপারটা হচ্ছে নিখিলেশ এখনো ফিরে আসেনি। বেলা 12টা বাজতে চলল, এখনো ফিরল না। সে কোন সকালে বলে গেল যে থানায় যাচ্ছি, এতক্ষণ লাগে? আমি বেরোলাম থানার উদ্দেশ্যে, কারণ বাড়িতে চুপ করে বসে থেকে তো লাভ নেই। থানায় পৌঁছতে আধ ঘন্টা মতো লাগলো। ওখানে পৌঁছে আমি খোঁজ করতে লাগলাম বীরেনবাবু। তবে একজন হাবিলদারের কাছে শুনলাম যে উনি নাকি ছুটিতে আছেন। আমি ফ্যাসাদে পড়লাম। চুপ করে থানার ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। চিন্তা হতে লাগলো, এখন কি করব, কার কাছে যাব? আমায় হতাশ হয়ে বসে থাকতে দেখে সামনে থেকে কারো এক ডাকে আমার হুঁশ ফিরল। একজন পুলিশের আধিকারিক। উনি আমায় বললেন, নমস্কার, আমার নাম ধৃতিমান সান্যাল। আর আপনি তো অমরজিৎ বাবু, মানে নিখিলেশ বাবুর বন্ধু। আপনি কি কিছু বলবেন? আমার বন্ধু মানে নিখিলেশ, সে কি এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, তবে সে তো কোন সকালে আমার সাথে কথা বলেই চলে গেছিল। আমি থমকে গেলাম। এই আশঙ্কাই আমি করেছিলাম। আমি বললাম, কিন্তু ও তো বাড়ি ফেরেনি। কি? আপনারা দয়া করে কিছু করুন। সে তো অবশ্যই। আমার মনে হচ্ছে কি এটা ওই দুষ্কৃতীদেরই কাজ। ওরা কোনোভাবে নিখিলেশ বাবুকে অপহরণ করে নিয়েছে। তাহলে এখন কি করবেন? শুনুন তাহলে, আমার যতদূর মনে হচ্ছে নিখিলেশ বাবুকে আমরা পাবো কৌশিক নামে ছেলেটার সাথেই। তাই আমার মতে আমরা নিখিলেশ বাবুর পরিকল্পনাতেই তৈরি হয়ে থাকব। আজ সন্ধ্যার দিকে আমি আমার দল নিয়ে চলে যাব সেনবাড়িতে। আপনার আর নিখিলেশ বাবুর তো বিকালে যাওয়ার কথাই ছিল। হ্যাঁ, বিকেলেই আমরা যেতাম। তাহলে তো হয়েই গেল। আজ বিকালেই আপনি পৌঁছে যাবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন সবার চোখের আড়ালে থাকতে, ঠিক আছে? ঠিক আছে। আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। নিখিলেশ বাবুর কিছুই হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। দুপুরে আর ঘুম এলো না। চিন্তাতে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কৃষ্ণকুমারী দুপুরে কিচ্ছু খায়নি নিখিলেশের জন্য। সে দুপুর থেকে সে চিন্তা করেই চলেছে, সেই থেকে সে কেঁদেই চলেছে। আমিও সেরকম কিছু খাইনি। প্রত্যেকদিন ওষুধ খাই, তাই বাধ্য হয়ে সামান্য মুখে দিয়েছি। আসলে নিখিলেশকে ছেড়ে মাঝে মাঝে এরকম আমায় করতে হয়েছে। কখনো কখনো তো নিখিলেশের প্রচণ্ড প্রাণের ঝুঁকি ছিল, তখনও আমি ওকে বাঁচিয়েছি। তবে আজ কেন জানি না প্রচণ্ড ভয় লাগছে। দেখা যাক কি হয়। বিকেলে আমি একাই রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। নিজের মনকে শক্ত করে বুঝিয়ে নিয়েছি যে আমায় পারতেই হবে, তবে এসে যে করেই হোক। সেনবাড়ির সামনে পৌঁছতেই লক্ষ্য করলাম যে বাড়ির সামনে কেউই নেই। তবে আমি কোনো রকম ঝুঁকি নিলাম না। ফটকের পাশগুলো দেখতে লাগলাম, কোনো দিক দিয়ে পাঁচিল টপকানো যাবে কিনা। এক জায়গায় পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে, সেখান থেকে চেষ্টা করলে ওপারে যাওয়া যেতে পারে। এই ভেবে দুবার চেষ্টা করে ব্যর্থ হলে তারপরের বার শেষ পর্যন্ত পাঁচিল টপকানো গেল। যেখানে আমি নামলাম সেখানটা বনে ভর্তি। সম্ভবত এটা বাড়ির পেছন দিকটা। আমি হাঁটতে শুরু করলাম। এদিকটা বাগানের অংশে পড়ে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে সেন বাড়িটা কত বড়। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছলাম বাগান বাড়িটার কাছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটার একটা ভাঙা জানলা দিয়ে উকি মারলাম, না, কেউ নেই। এই ফাঁকা জায়গায় যে কিভাবে সময় কাটাবো কে জানে। নিখিলেশ থাকলে গল্প করে সময়টা কেটে যায়, একা থাকলে সেটা আর হয় না। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। এক সময় দূর থেকে কারো এই দিকে আসার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে লুকিয়ে পড়লাম একটা গাছের পেছনে। পায়ের আওয়াজটা আরো জোরে শোনা যেতে লাগলো। একটা ক্ষীণ ও ধীর গলার স্বর শুনতে পেলাম। নিখিলেশ বাবু, ও নিখিলেশ বাবু, অমরজিৎ বাবু। আমি বুঝতে পারলাম এটা অয়নের গলা। ঠিক সময়ে সে এসেছে। এইদিকে এসো, এদিকে এসো। অয়ন আমার কাছে এলো। আমার সাথে নিখিলেশকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আপনি একা? নিখিলেশ বাবু কোথায়? আমি ওকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। ও বিশ্বাস করতে পারছে না যে আমাদের একমাত্র মস্তিষ্ক নিখোঁজ হয়ে গেছে। ধৃতিমান বাবু কখন আসবে?
এতক্ষণে তো চলে আসার কথা, তবে ওরা ফটকের বাইরে থাকবে, বেগতিক না দেখলে ওরা আসবে না। আমরা চুপ করে বসে রইলাম। রাত 9টা বাজতে চলল। আমার ভয় হতে লাগলো, আদে ওরা আসবে তো? যদি না আসে তাহলে কি হবে? কোথায় খুঁজবো আমি নিখিলেশকে? কি জবাব দেব কৃষ্ণকুমারীকে? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে জল নেমে এলো। এমন সময় আমার কাঁধটা ধরে অয়ন নাড়িয়ে দিল। একটা একটা শব্দ শুনতে পাচ্ছেন অমরজিৎ বাবু? আমি কান পাতলাম। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ, তাই তো? আমাদের শিকার তাহলে আজ আসছে, কি বলেন অমরজিৎ বাবু? একটু চুপ করো, আগে নিশ্চিত হয়ে নেওয়া যাক এটা ওরাই কিনা। আরো কিছুক্ষণ এইভাবে কাটার পর দেখতে পেলাম কিছু লোক এই দিকে, এই বাড়ির দিকে আসছে। যাক, শেষ পর্যন্ত ওরা এলো। এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু ভালোই ভালোই মিটলে হয়। লোকগুলো দরজা খুলে বাড়ির ভেতরে পৌঁছে গেল। আমার একটু খটকা লাগলো, চাবি ওরা পেল কোথায়? অয়ন, ওরা চাবি কোথায় পেল? হয়তো অন্য কোনো একই চাবি হবে। আমরা যে গাছের গুড়ির পেছনে লুকিয়েছিলাম তার সামনে থাকা ভাঙা জানলার ভেতরের ঘরে একটা আলো হঠাৎ জ্বলে উঠল। অয়ন, তুমি তাড়াতাড়ি করে ধৃতিমান বাবুদের, মানে পুলিশদের ডেকে আনো। অয়ন চলে গেলে আমি জানলা দিয়ে আমার মুখটা বাড়ালাম। হঠাৎ করে তীব্র আলোর রেশ আমার চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। চোখটা একবার মুছে ভেতরে তাকালাম। এটা আমি কাকে দেখছি? এটা যে সুদর্শন বাবু। আমি জানতাম নিখিলেশও জানতো যে এই লোকটার হাত রয়েছে এর পেছনে। তবে কি এই সেই অপরাধী? মনে হয় না। তারপরে আমি যাকে দেখলাম তাতে আমার সবকিছুতেই অবিশ্বাস হতে শুরু করলো। যাকে দেখে আমার গায়ের রক্ত জল হয়ে গেল সে আর কেউ নয়, নীলমাধব বাবু। তবে এই সেই শয়তান যে এই কাণ্ডগুলোর মূল মাথা। চেয়ারে বসে রয়েছে একজন, সে সম্ভবত কৌশিক, যাকে সবাই অপরাধী ভেবেছিল। তবে নিখিলেশ কোথায়? কিছু হলো না তো ওর? উত্তেজনায় কি করব বুঝতে না পেরে ছুটে চলে গেলাম বাড়ির ভেতরে। দরজা খোলা ছিল, বাইরে কেউ নেই, তাই ঢুকে পড়লাম। হাতে টর্চ ছিল না। আলোর উৎসকে দেখে তার দিকে ছুটতে লাগলাম। ঘরটার কাছে পৌঁছে দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলা, ভেতর থেকে তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। উঁকি মেরে গোটা ঘরটা এক মুহূর্তের জন্য চাক্ষুষ করে দেখলাম যে ঘরের ভেতরে রয়েছে নীলমাধব বাবু, সুদর্শন বাবু আর কৌশিক। নিখিলেশকে সেখানে সত্যিই দেখা গেল না। আমি কান পেতে তাদের কথাগুলো শুনতে লাগলাম। কেউ যেন বলছে, দলিলটা দিবি কিনা বল, না হলে তোর অবস্থাও খারাপ করে দেব। বুঝতে পারলাম যে এটা নীলমাধব বাবুর গলা। তবে আমি ভাবতে লাগলাম, নিখিলেশ কোথায় গেল? ওরা কিছু করে দেয়নি তোর? আবার কান পাতলাম। এবার বলছে, এইটুকু ছেলের পেটে পেটে এত, আর্যবাবুর হয়ে কাজ করে তোর কি হলো? বরং এইটা আমাদেরকে দিয়ে দে, তাতে তোকেও আমরা কিছু টাকা দেব। গলাটা শুনে বুঝতে পারলাম এই গলাটা সুদর্শন বাবুর। দিবি কিনা বল। কিছুতেই তোদের মতো শয়তান লোকেদের আমি কখনোই দলিলটা দেব না। তোরা আমার বাবার তুল্য মানুষটাকে মেরেছিস, সাথে ওই নির্দোষ দারোয়ানটাকে। কি দোষ ছিল ওদের? লোকগুলো হাসতে লাগলো। ওরা কথাবার্তা বলছিল, এমন সময় কেউ একজন আমার পিঠে হাত রাখলো। কে রাখলো আমার পিঠে হাত? ভয়ে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইল। পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম, নিখিলেশ। চুপ করো এখন, বাইরে চলো, কোনো কথা বলবে না। আমি প্রচন্ড চমকে গেছি। আমার মাথায় কিছুই ঢুকছে না কি করা উচিত। আমি আর নিখিলেশ বাইরে বেরিয়ে এলাম। এ তুমি এখানে কি করে এলে? তুমি কি জানো সারাদিন আমি তোমায় কত খুঁজেছি? সব বলবো বন্ধু, তবে আগে এই শয়তানগুলোকে শায়েস্তা করতে হবে। আমি অনেকক্ষণ হলো অয়নকে ধৃতিমান বাবুদের ডাকতে পাঠিয়েছি, এখনো তো এলো না। ওই দেখো। এই বলে নিখিলেশ নিজের একটা আঙুল দূরে নির্দেশ করল। দূরে তাকাতেই দেখলাম কটা টর্চের আলো এই দিকেই আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এরা ধৃতিমান বাবুর লোক। ভেতরে ভেতরে যে ভয়ের জন্ম নিয়েছিল তা ক্রমে সাহসে পরিণত হলো।
লোকগুলো আমাদের কাছে এগিয়ে এলো। ওদের মধ্যে ছিল অয়ন আর ধৃতিমান বাবু। নিখিলেশ বাবু, আপনি এখানে কি করে এলেন? আপনি তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ধৃতিমান বাবু, আমি সবাইকে সবকিছু বলবো, তবে সেটা পরে। এখন এই মুহূর্তে আমাদের ওই লোক দুটোকে ধরতে হবে। লোক দুটো বলতে কে কে? সেটা গিয়েই দেখতে পাবে। আগে চলো, প্রশ্ন পরে হবে। আমরা বাড়ির সামনে চলে এলাম। বাড়ির ভেতর থেকে এবার একটা চাপা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা দৌড়ে পৌঁছে গেলাম ঘরটার কাছে। বেশি কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম। ঘরে গিয়ে দেখি আর এক অবাক কাণ্ড। মেঝেতে লুটিয়ে আর্তনাদ করছে সুদর্শন বাবু। কেউ ওর হাঁটুতে গুলি করেছে। কৌশিক চেয়ারে মুখ বাঁধা অবস্থায় বসে আছে। আমাদের হঠাৎ আগমনে নীলমাধব বাবু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছুটতে লাগলো। ধৃতিমান বাবু তার তুখোর কৌশলের সাহায্যে তার হাতে একটা গুলি করল। হাবিলদার, এই দুটোকে এক্ষুনি ধরো। আমি গিয়ে কৌশিকের মুখে বাঁধা কাপড়টা খুলে দিলাম। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল অয়ন। ওর চোখে জল। নিজের প্রিয়জনের কাছে ঠকে গেলে যে কি কষ্ট হয় তা এখন বুঝছে অয়ন। নিখিলেশ বাবু, আমি জানি যে আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি আমি আমার বাবার পাশে এসে দাঁড়াতাম, তাহলে আজ হয়তো আমার বাবা আমাদের ছেড়ে চলে যেত না। আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। আমার বাবা এত ভালো মানুষ ছিল বলে সবাই তাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়েছে। তুমি নিজেকে সামলাও। দেখো, যা হওয়ার হয়ে গেছে। তোমার বাবার আত্মার শান্তি পেয়েছে, এটাই এখন আনন্দের নয় কি? অয়ন, তুমি ভেঙে পড়ো না। আপনারা তো জানতে চাইছিলেন যে কি করে হলো, এর পেছনে আসল ঘটনাটা কি। হ্যাঁ, অবশ্যই নিখিলেশ বাবু। যখন বলতেই হবে তখন সবাইকে বলাই ভালো। আপনারা সবাই চলুন সেনবাড়ি, ওখানেই সবকিছু আপনাদের বলবো। রাত এই মুহূর্তে 10টা। চারিদিকটা নিস্তব্ধ। দূরে একটা পেঁচা ডেকে চলেছে। আমরা সবাই সেনবাড়িতে চলে এসেছি। উপর থেকে সবাই নেমে এসেছে নিখিলেশের মুখে ঘটনার বিবরণ শুনবে বলে। নিখিলেশ, এবার বলতে শুরু করো। আপনারা সবাই জানতে চাইছিলেন না আর্যবাবুর মৃত্যুর পেছনে কে দায়ী? সেটা হলো এই সুদর্শন বাবু আর তার ভাই নীলমাধব বাবু। এবার কি করে আর্যবাবুকে নীলমাধব বাবু মারলো সেটা আমি সবটাই শুনেছি যখন আমাকে এরা অপহরণ করেছিল। তার আগে বলি, সেদিন রাতে, মানে সুদর্শন বাবুর জন্মদিনের রাতে কি হয়েছিল। তার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন আর্যবাবু আর নীলমাধব বাবু। নীলমাধব বাবু আমাদের বলেছিলেন যে তার নাকি শরীর খারাপ হয়েছিল, সেজন্যই তার বদলে নাকি কৌশিক চায়। আসলে এটা পুরোটাই মিথ্যে কথা। সেখানে কৌশিক যায়নি, গিয়েছিলেন নীলমাধব বাবু। সাথে নিয়ে গিয়েছিলেন এই বাড়ির দলিলের সমস্ত কাগজ। আসলে আর্যবাবু এই বাড়ির প্রধান ছিলেন। তার বাবা তাকেই এই বাড়ি আর সম্পত্তি লিখে দিয়ে যান। তিনি আর সুদর্শন বাবু ঠিক করেন যে আর্যবাবুকে জোর করে নেশা করিয়ে তাকে দিয়ে সমস্ত কাগজ সই করিয়ে নেবেন। আর কাজটা হয়েও যায়। এতে সুদর্শন বাবুও বাড়ির অর্ধেক সম্পত্তি পাবেন। এই কথাটাও ঠিক হয়। পরদিন আর্যবাবু যখন জানতে পারেন যে তার নিজের ভাই তার সাথে বেঈমানি করেছে, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দেন তিনি তার ভাইকে প্রচন্ড ভালোবাসতেন। ভাই যে তাকে এরকম ভাবে ঠকাবে তা তিনি মেনে নিতে পারেননি। এমন সময় সুদর্শন বাবু মাঝে মাঝেই তার সাথে দেখা করতে আসতেন এবং তার অংশের টাকা চেয়ে যেতেন। তবে আর্যবাবু প্রত্যেকবারের মতনই তার কাছে সময় চাইতেন। পরে তিনি এইসব কথাগুলো বলেন কৌশিককে। কৌশিক এক কথায় দারুণ ছেলে। এইটুকু বয়সে এত সাহস আর ধুরন্ধর বুদ্ধি কম জনেরই হয়ে থাকে। সে আর্যবাবুকে বুঝিয়ে বলেন যে তাদের আটকানো দরকার, না হলে এতে গোটা পরিবারেরই বিপদ। তখন তিনি বোঝেন আর কৌশিককে কাজ শুরু করতে বলেন। কৌশিক অত্যন্ত গোপনে নীলমাধব বাবুর ঘরে গিয়ে আলমারি খুলে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর্যবাবু ঠিক করেন যে সমস্ত সম্পত্তি তিনি লিখে দেবেন অয়নের নামে। কাজ শুরু করেন কৌশিক। কাজ প্রায় হয়েই গিয়েছিল। তবে এমন সময় সব ঘটনা জানতে পেরে যান নীলমাধব বাবু। তিনি ঠিক করেন যে আর্যবাবুকে এবার মরতেই হবে। সেই দিন নীলমাধব বাবু আসলে অফিস যায়নি। তিনি আর্যবাবুর বাড়ির বাইরে বেরোনোর সুযোগ নিয়ে ঘরে লুকিয়ে যান।
আর্যবাবু ঘরে এলে তিনি তাকে গুলি করে বাথরুমে লুকিয়ে পড়েন। সবাই যখন দরজা ভেঙে ভিড় করে তখন সেই ভিড়ে নীলমাধববাবু মিশে যান তাদের সাথে। এবার সুদর্শনবাবু তার লোকেদের সাহায্যে কৌশিককে অপহরণ করে সম্পত্তির কাগজ খুঁজতে লাগেন, কিন্তু কৌশিক সেই কাগজ দিতে রাজি হয় না। সে অত্যন্ত গোপন জায়গায় সেটা লুকিয়ে রেখেছিল। এই সময় নীলমাধববাবু তার বুদ্ধি লাগাতে শুরু করে। তিনি আমায় এই কেসটা নিতে বলেন, আমিও নিই। তিনি বলেন যে তার সন্দেহ দুজন লোক, কৌশিক আর সুদর্শনবাবু। সুদর্শনবাবুর নাম করার কারণ আমি এখন বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন সম্পত্তির কাগজ পেয়ে গেলে তিনি সুদর্শনবাবুকে মেরে দেবেন, আর আর্যবাবু মারা যাওয়ার পর যে পুরো সম্পত্তি তার কাছেই আসবে তা তিনি বুঝে যান। সেই জন্যই তিনি আজ সুদর্শনবাবুর ওপর গুলি চালান। সে যাই হোক, নকুলকে মারার কারণ হলো তার সবকিছু বলে দেওয়ার প্রবণতা। নকুল আমাদের সব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছিল। সেই জন্য নীলমাধববাবু তার পথের কাঁটাকে সরিয়ে ফেলে। আজ যখন আমি থানা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম তখন আমায় সুদর্শনবাবু আমার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বলে। আমিও রাজি হয়ে যাই। গাড়িতে চেপে দেখি সেখানে আছে নীলমাধববাবু আর কৌশিক। তারপর ওরা আমায় অপহরণ করে। তারপরের ঘটনা সবাই জানেন আপনারা। সব ঠিক বললাম তো নীলমাধববাবু? ওই লোকটাকে আমি কিছু বললে লোকটা সব সময় আমার কথা ফিরিয়ে দিত। টাকা চাইলে 1 টাকাও দিত না। নিজের ছেলের বেলায় অত অত টাকা বেরোতো, আর আমার বেলায় কিচ্ছু না। বেশ করেছি, মেরেছি। হৈমন্তী দেবী এবার নীলমাধব বাবুর কাছে এসে তার গালে দুটো চড় মেরে কাঁদতে কাঁদতে বলল, শয়তান, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম, আর তুমি কি না? ছি ছি, নিজের মায়ের গর্ভের দাদাকে মারতে তোমার লজ্জা করলো না? তুমি হয়তো জানো না এই বাড়ির অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিলেন সে। তুমি আমায় বলতে পারতে, আমি তোমাকে অনেক টাকা দিতাম। তবে তুমি ওনাকে মেরে দিলে কেন? নিজেকে সামলান হৈমন্তী দেবী। অয়ন, নিজের মাকে সামলাও। তাহলে নিখিলেশ বাবু, আমি এতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দেখবেন যেন এক একটা লাঠির আঘাত ভুলতে না পারে। ধৃতিমান বাবুরা চলে গেলে হৈমন্তী দেবী নিখিলেশের কাছে তার হাত দুটো ধরে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওনার আত্মার শান্তি বোধহয় হতো না। আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। যা করেছে সেটা ওই ছেলেটা ছাড়া আর কেউ নয়। উনি না থাকলে হয়তো শয়তানগুলো আপনাদের কবেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। হৈমন্তী দেবী কৌশিককে বললেন, তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের বাড়ি এলে আমি অনেক বিরক্ত হতাম, অনেক খারাপ ব্যবহারও করেছি। আমি তোমার সাথে, তুমি কিছুই বলনি। আমি একটা কথা শুধু তোমায় বলতে চাই, তুমি কি আমার আরেক ছেলে হয়ে থাকতে পারবে এই বাড়িতে? আমার মা বাবা নেই। আর্যবাবুকে আমি নিজের বাবার মতোই মানতাম। আপনি আমার মায়ের মতো। অনেক খুশি হব যদি যদি আমি আপনার সাথে থাকতে পারি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৌশিক আর হৈমন্তী দেবী। হৈমন্তী দেবী, আমরা তাহলে আজ আসছি। সাবধানে যাবেন, আর হ্যাঁ, মাঝে মাঝে আসবেন আমাদের বাড়িতে। আপনার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আপনারা বাড়ির গাড়িতে করে যান, এত রাতে হয়তো আর গাড়ি পাবেন না। অয়নের কথা অনুযায়ী আমরা তাদের গাড়িতে চেপে চলে এলাম বাড়িতে। বাড়িতে যে কৃষ্ণকুমারী কি অবস্থায় আছে কে জানে। বাড়িতে ঢুকতেই দেখা গেল চেয়ারে বসে বসে কৃষ্ণকুমারী কেঁদে চলেছে। কৃষ্ণকুমারী তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি ভালোবাসা এদের মধ্যে! ভালোবাসা সত্যিই মায়ায় ভরা, তাতে এতটুকু খুঁত নেই, না আছে কোনো জটিলতা। পৃথিবীর সমস্ত ভালোবাসা এইভাবে যেন অটুট থাকুক।